বাবা সাধারণ আনসার সদস্য আর সন্তান পুলিশের এএসপি। শুধু তাই নয়, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়ে বাবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছি। ছোটবেলায় বাবার ইউনিফর্ম, বুট আর বেল্ট নিয়ে খেলতে খেলতে যে শিশুর মনে জন্ম নিয়েছিল পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন, সেই শিশুই আজ বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন এএসপি। আমি যেটা পারি সেটা সন্তান আমাকে দেখা দিয়ে এটা খুব গর্বিত, এত আনন্দিত সেটা বলে বোঝাতে পারবো না। খুব আনন্দিত হয়েছি আমি যে আমি পারিনি কিছু, আমার সন্তান দেখাই দিছে যে হ্যাঁ শিক্ষার কত মান সে সব দেখাই দিছে। চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়, তার উজ্জ্বল উদাহরণ বাচ্চু রহমান। হ্যাঁ, আমার আব্বু একজন আনসার সদস্য। আমি এটা অবশ্যই অনেক গর্ব করি যে আমার আব্বু একজন সাধারণ আনসার সদস্য এবং সেখান থেকে আমাকে এই পর্যায়ে উঠায় নিয়ে আসতে পারছে। বাবা ছিলেন একজন সাধারণ আনসার সদস্য। সীমিত আয়ে সংসার চালিয়েও কখনো সন্তানের স্বপ্নকে থামাতে দেননি। নিজের প্রয়োজনের আগে সন্তানের পড়াশোনাকেই গুরুত্ব দিয়েছেন। অনেক বাবা যখন অর্থ সম্পদ বাড়ি গাড়ি করতে ব্যস্ত থাকেন, তখন এই বাবা নিজের জীবনের সঞ্চয় ব্যয় করেছেন সন্তানের ভবিষ্যৎ গড়তে। অন্য বাবারা বাড়ি গাড়ি করার জন্য মানে চিন্তা থাকে যে ধান কর গাড়ি করবো, কিন্তু আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। যে আমার ছিল যে সন্তান দুটো মানুষ করবো, আল্লাহ পাকে এদের কি উচ্চশিক্ষাতে মানুষ করবে, এটাই সব কিছু করবে, আমার আর কিছু পাওয়ার নাই। আজ সেই ত্যাগই এনে দিয়েছেন সবচেয়ে বড় সাফল্য। এখন গ্রামের মানুষ, সহকর্মী, আত্মীয়স্বজন সবাই তাকে গর্ব করে ডাকেন এএসপির বাবা বলে। এখন মনে হচ্ছে আমি ভালোই করেছি। বাড়ি গাড়ি করে আমার কি হতো, কোনো কিছু হতো না। বাড়ি করে কি হবে, মানুষের কত গাড়ি টাকা কোটি কোটি টাকা আছে, সম্মান তো পায়নি তারা। আমি যে সম্মান পাইছি এই সম্মান তারা কেউ পায়নি। এখন আমাকে সুন্দরভাবে দেখে যে সবাইকে সাহেব বলে ডাকে। আগে তো ডাকতো, এখন সবাই নজরুল সাহেব বলে, সাহেব বলে ডাকে। নিজে বড় কর্মকর্তা হতে না পারলেও সন্তানের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। সবচেয়ে আবেগের বিষয় হলো ছেলে এএসপি হওয়ার পরও তিনি এখনও নিষ্ঠার সঙ্গে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন বাবা হিসেবে তার সব প্রাপ্তি যেন আজ পূর্ণতা পেয়েছে। আজ আমরা কথা বলবো ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাচ্চু রহমানকে নিয়ে। ছোটবেলায় যখন আব্বু চাকরি থেকে ছুটিতে আসতো, তখন তার বুটটা নিয়ে আসতো, বেল্ট নিয়ে আসতো, পোশাকও নিয়ে আসতো মাঝে মাঝে। তো ওই বুট এবং বেল্টটা আমরা পরে খেলা করতাম, আমি আমার বড় ভাই আমরা খেলা করতাম। তো বুট বেল্টের প্রতি এবং ইউনিফর্মের প্রতি ওখান থেকে একটা আগ্রহ কাজ করে, হ্যাঁ, একটা সুপ্ত বাসনা কাজ করে যে ইউনিফর্ম পরার একটা স্বপ্ন জাগে। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের সাধারণ একটি পরিবারে তার জন্ম। বাবা একজন সাধারণ আনসার সদস্য। ছোটবেলায় তিনি ছিলেন বেশ চঞ্চল, তবে অষ্টম শ্রেণী থেকেই লেখাপড়ার প্রতি অসাধারণ মনোযোগী হয়ে ওঠেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। আমি ছুটির সময় যখন গ্রামে আসতাম, আমি সবসময় বই নিয়ে আসতাম। আমার ব্যাগ ভর্তি বই থাকতো। প্রচণ্ড গরম থাকার কারণে, আমাদের টিন শেডের বাড়ি ছিল, প্রচণ্ড গরম থাকার কারণে আমি বিভিন্ন বাগানে ঠাগানে টেবিল বানায় পড়তাম। তো সব জায়গায় আমি পড়তাম। তো গ্রামের মানুষ প্রথম দিকে একটু মানে তারা একটু কৌতূহল হয়ে থাকতো যে এই ছেলেটা কী করে, সারাদিন পরে এরকম করে, এত পরে কি লাভ হবে, এত পরে কি কিছু হবে, তাদের একটা মানে কিউরিয়াসিটি থাকতো। তো পরবর্তীতে যখন দেখো আমি এসএসসিতে এবং এইচএসসিতে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তখন সবার আমার প্রতি একটা আস্থা চলে আসলো। সবাই আমাকে অনুপ্রেরণায় দিত, বরং হ্যাঁ, যেখানে সেখানে পড়াশোনা করলেও বলতো না তুই পারবি, তুই যে কোনো কিছু করে ফেলতে পারবি, ঠিক আছে। সবাই এরকমই বলতো যে তোর পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের জীবনে অন্যরা যখন বিভিন্ন কাজে সময় কাটাতেন, তখন বাচ্চু রহমান বই নিয়েই ব্যস্ত থাকতেন। অবসর সময় মানেই ছিল পড়াশোনা। বাবার কষ্ট অর্জিত অর্থ কখনো অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেনি, বরং সেই টাকা দিয়ে বই কিনে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছেন। মাঝে মাঝে আমি প্রচুর বই কিনতাম, এটা হচ্ছে আমার একটা ইয়ে ছিল, আমি প্রচুর বই কিনতাম। এবং এই বই কেনার সময় যখন ফোন দিতাম, তখন আসলে আব্বুর কাছে টাকাটা থাকতো না, কারণ এটা হচ্ছে তো বাজেটের ভিতরে নাই। হ্যাঁ, তো ওই সময় আব্বু হচ্ছে মানে এর কাছ থেকে আম্মুকে বলে ধার করে ওগুলো দিত। ছেলের পড়াশোনা যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য বাবা তাকে টিউশন পর্যন্ত করতে দেননি। নিজের সীমিত আয়ের টাকাতে সন্তানের সব খরচ চালিয়েছেন। শুধু বাবাই নন, মা ও ভাইও সবসময় তাকে মানসিকভাবে সহযোগিতা করেছেন। ওর প্রতি যে কষ্ট করছে, আমার আব্বু আম্মু যে কষ্ট করছে, এইটা নিয়ে আমি আজকে খুব খুশি এবং গর্বিত বোধ করি যে আমার ছোট ভাই আজকে এই পজিশনে আসছে। এটাই আছে আমার সব থেকে খুশির বিষয় কি, আমার গ্রামে যতগুলো লোক আছে, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, ওর ফ্রেন্ড সার্কেল বলেন, সবাই খুব খুশি। এবং আমাকে ওর এই রেজাল্টের পরে আমি ফোন রিসিভ করেই পারি না, এত পরিমাণে আমাকে কাছে ফোন আসে।
তবে সফলতার পথ মোটেও সহজ ছিল না। ৪৫তম বিসিএসে তিনি পিলিতে বাদ পড়েছিলেন, কিন্তু সেই ব্যর্থতাই তাকে আরও শক্তিশালী করে তোলে। হাল না ছেড়ে নতুন উদ্যমে প্রস্তুতি চালিয়ে যান। শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পরেও থেমে থাকেননি। অবশেষে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। আমার আব্বু একজন সাধারণ আনসার সদস্য। তো অনেকে হয়তো বা বলে যে আর্থিক সমস্যা বা নানান সমস্যার কারণে, তার পারিবারিক সমস্যার কারণে সে নিজেকে প্রকাশ করতে পারি নাই বা নিজের মেধাটার পরিপূর্ণ প্রকাশ করতে পারি নাই। সেক্ষেত্রে আমি মনে করব যে এটা আমি একটা উদাহরণ হতে পারলাম যে ছোট পরিবার থেকে উঠে এসেও অনেক বড় কিছু করা যায়, এই জন্য গর্বিত। জাতীয় আন্তর্জাতিক সংবাদপত্র নিয়মিত পড়তেন তিনি। নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সাইবার অপরাধের খবর তাকে গভীরভাবে নাড়া দিত। মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর স্বপ্ন থেকেই তিনি পুলিশ ক্যাডারকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নেন। কনফুসিয়াসের একটা কথা ছিল, যদি তুমি জীবনে কখনো কাজ করতে না চাও তাহলে এমন কিছু করো যা তুমি ভালোবাসো। আমাকে অনেকে বলতো যে পুলিশে আসলে কিন্তু কোনো ছুটি নাই, দিন রাত ২৪ ঘন্টায় কাজ করতে হবে। তো আমি তখন ভাবলাম যে এই কাজটা তো আমি পছন্দ করি। আমি যদি কারোর নিরাপত্তা বিধান করতে পারি, কারোর জীবন কারো একটু সুন্দর করে দিতে পারি আমার একটা এফোর্টের কারণে, আমার রাত জাগার জন্য যদি অন্য মানুষ সারা রাত মানে সুন্দরভাবে ঘুমাতে পারে, নিরাপত্তার সাথে ঘুমাতে পারে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য পুলিশের প্রতি আমার একটু অন্যরকম আগ্রহ কাজ করে। এখন তার একটা অঙ্গীকার, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবা করা। বাচ্চুর রহমান শুধু একজন বিসিএস ক্যাডার নয়, তিনি হাজারো তরুণের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন পরিবারের আর্থিক অবস্থা নয়, স্বপ্ন, পরিশ্রম আর বাবা মায়ের ত্যাগই একজন মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একজন সাধারণ আনসার সদস্যের সন্তান হয়েও তিনি আজ পুলিশ ক্যাডারে দেশ সেরা। আমি কিছুই চাই না ওর কাছে, যে আমার ছোট ভাইকে আমি নিঃস্বার্থভাবে চাইছি যে আমার ভাই এই পর্যায়ে যাতে নিয়ে যেতে পারি, সেই পর্যায়ে তাকে নিয়ে গেছি। আমার আর কোনো কিছু চাওয়ার নাই, শুধু একটা জিনিস ওকে বলছি যে যেইখানেই কাজ করো সততার সাথে করো, এইটুকু চাওয়া, যাতে যেখানে কিছু তোমার কারণের জন্য আমাকে আঙ্গুল তুলে কেউ কোনো বাজে কথা না বলতে পারে যে তোমার ভাই তো এই কাজ করছে, এই করছে। এই সম্মানটা ধরে রাখো, এইটুকুই চাওয়া লাস্ট। এই ছাড়া আমার তেমন কিছু চাওয়া নেই। তাই বাচ্চুর রহমানের এই গল্প শুধু একজনের সাফল্যের গল্প নয়, এটি একজন বাবার ত্যাগ, একজন সন্তানের অধ্যবসায় এবং স্বপ্ন পূরণের এক অনন্য ইতিহাস। বাবা সাধারণ আনসার সদস্য আর সন্তান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছে। শুনতেই অবিশ্বাস্য লাগে, তাই না? একজন সাধারণ ঘরের সন্তান, তবে তার স্বপ্ন অসাধারণ। আর সেই অসাধারণ স্বপ্ন নিয়েই আজকে সারা বাংলাদেশে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছে। আজকে সেই বাবা ও সন্তানের গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি এই কোনো আশা করি না যে আমি টাকা পাই, ব্যাংক বাড়ি গাড়ি এসব করবো, এটা কোনো আশা করি না। আমার কথা হচ্ছে ছেলে হালাল টাকা রোজগার করিয়ে যা উপার্জন হয় এটাই আমার চলবে। তো ছোট ভাইয়েরা যারা আছে বা যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে তারা এক একজন এক এক অবস্থায় আছে। সুতরাং প্রথমত আপনি কোন অবস্থানে আছেন, অর্থাৎ আপনার প্রস্তুতি কোন জায়গায় আছে, সেটা আপনাকে একটু প্রথম অ্যাসেস করতে হবে। আপনার প্রস্তুতিটা যে পর্যায়ে থাকবে সেখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন। আপনি যদি লিখিত হয় তাহলে লিখিত, বা প্রিলি হলে প্রিলির প্রশ্ন ব্যাংকটা আগে একটু অ্যানালাইসিস করবেন, খুব সুন্দর করে অ্যানালাইসিস করবেন। এর মাধ্যমে আপনি জানার চেষ্টা করবেন কী কী ধরনের প্রশ্ন আসে। ফার্স্ট অফ অল আপনাকে পটেনশিয়াল কোশ্চেন কি হবে এটা আপনাকে গেস করতে হবে, তাহলে আপনি পরীক্ষার হলে অন্যান্যদের থেকে এগিয়ে যাবেন, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন। আপনাকে অপেক্ষা করে থাকা লাগবে না বইতে কি আছে, আপনি নিজেই একটা বই তৈরি করে ফেলবেন, এরকমভাবে প্রস্তুতি নেবেন। এই জন্য বলবো যে প্রথমত অ্যানালাইসিস করে নিজের দুর্বলতা এবং নিজের যে স্ট্রংনেস যে জায়গাটা আছে তার স্ট্রেংথটাকে ভালো করে দেখা, যে আমি এই জায়গায় শক্তিশালী, এই জায়গায় দুর্বল। তো সেটা দেখে দুর্বল জায়গাটা কাজ করা। আপনাকে অবশ্যই আপনার দুর্বল জায়গাটাকে কাজ করে আপনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এমনটা নয়, আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যান দুর্বল জায়গাটা কাজ করে। এর পাশাপাশি যে কাজটা করবেন আমি সবাইকে বলবো সেটা হচ্ছে পত্রিকা পড়ার অভ্যাসটা করতে হবে। পত্রিকা পড়লে আপনি দেখবেন যে আলটিমেটলি পরীক্ষা খাতে যখন লিখতে যাবেন তখন দেখবেন পত্রিকার বিভিন্ন বিষয় এসে আপনার মাথায় ঘুরতেছে। এবং এই পত্রিকার বিষয়গুলো যখন আপনি নোট আকারে পরীক্ষা দিতে পারবেন, এটা একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। পাশাপাশি আপনারা কি করতে পারেন, একটা বই যখন পড়বেন তখন একটা বই একটানা পড়তে পারেন, বা একটা বইয়ে একই বিষয়ে 2-3টা বই রেখেও আপনারা একটা সুন্দর 2-3টা বই থেকে পড়ে একটা সুন্দর নোট তৈরি করলেন। এই নোটের গুরুত্বটা এখানে যে যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন তখন দেখবেন একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার গ্যাপ থাকে না, ছুটি থাকে না। তখন আপনি এই সময়ে পুরো একটা বই রিভিশন দেওয়া খুবই কঠিন। আপনার যদি সুন্দর একটা গোছানো একটা নোট থাকে তাহলে আপনি দ্রুত রিভিশন দিতে পারবেন, বারবার রিভিশন দিতে পারবেন। এই জন্য গোছানো নোট আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে আর প্রস্তুতিটাকেও অনেক বেশি সহজ করে দেবে।
তো পাশাপাশি যেটা বলবো যে পড়াশোনা করার পরে আপনারা উইকেন্ডে যায় বা প্রতিদিন পড়ার পরে আপনি চিন্তা করবেন যে আপনি আজকের দিন কতটুকু পড়াশোনা করলেন এবং কি পড়লেন সেটা একটু চিন্তা করবেন যে আমি এই জিনিসটা পড়ছি, এই জায়গাটা এটা হয়েছে, বা এই বিষয়টা এটা পড়ছি। তো আপনি যদি এরকমভাবে রিকল করেন, আপনার দেখবেন পড়াশোনাটা আপনার মেমোরিতে বেশি স্থায়ী হবে।